নমস্কার। অনেক জায়গাতেই ইদানিং দেখি, ইউটিউবে দেখি, টিভি চ্যানেলে তো বটেই, খুব চেঁচামেচি। অমুক অমুককে ধুইয়ে দিলেন, অমুক অমুককে এমন ঝাড় দিলেন যে তিনি আর মাথা তুলে দাঁড়াতেই পারলেন না। তারপর অমুক হচ্ছেন দৈত্য, অমুক হচ্ছে দানব, ইত্যাদি নানা রকম চেঁচামেচি, খুব গরম গরম কথা। তা আমরা সেসব জায়গায় যাই না। আমরা যেটা করি দেখতেই পাচ্ছেন, খুব শান্ত গলায় কথা বলছি। এবং আমরা যেটা করি সেটা হলো মূলত বিভিন্ন তথ্য সামনে সামনে তুলে আনা, কখনো কখনো কিছু ঠাট্টাই আর কি। মূলত কিছু তথ্য তুলে নিয়ে আনা, কখনো কখনো বিশ্লেষণ। এবং অনেক সময় বিশ্লেষণও করি না, তথ্যগুলোই তুলে আনি। কারণ আমরা যেটা মনে করি যে মানুষ সিদ্ধান্ত নেবেন, যে তথ্যগুলো তুলে দেবার কাজটা আমাদের, যেগুলো আমাদের কাছে আছে সব আমরা পারি তা নয়। তো আমাদের দায়িত্ব হচ্ছে তথ্যগুলো যতটুকু পারি পৌঁছে দেওয়া, তারপর সিদ্ধান্ত মানুষ নেবেন। এবার তথ্য কিসের পক্ষে যাচ্ছে, কার পক্ষে যাচ্ছে, কার বিপক্ষে যাচ্ছে, সেটা আমাদের দেখার খুব একটা দরকার নেই। তো মূলত সব কিছু না পারলেও যে সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা প্রতিবেদন প্রকাশ করি বিভিন্ন এপিসোডে, সেইগুলোতে এই নীতিটাই অনুসরণ করার চেষ্টা করি। তো এখন এই শিক্ষকদের চাকরি যে গেছে, চাকরিচ্যুত শিক্ষকদের যে ঘটনাটা ঘটছে, সেটা নিয়ে তথ্য এই যে জল যে পরিমাণ এই মুহূর্তে ঘোলা হয়েছে, সেটা ভাবা অসম্ভব, সেটা অকল্পনীয়। কেউ কেউ শিক্ষকরা মাইনে না পেলে বিক্ষোভ দেখাচ্ছেন সঙ্গত কারণে, কিন্তু উল্টো দিকে যদি মাইনে দেওয়া হয়, কেউ আবার আদালত অবমাননার কেস করে দিচ্ছেন, কেউ করবেন বলে ভয় দেখাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি চাকরিচ্যুতদের সম্পূর্ণ পাশে আছেন, উল্টো দিকে আবার তারা বিক্ষোভ দেখাতে গেলে তাদের মুখ্যমন্ত্রীর পুলিশ তাদের মারছে। তো এর মধ্যে আছেন হিন্দুত্ববাদীরা, তাদের মেজর আছেন বড় সেনানায়ক মেজর ময়ূখ রঞ্জন। তিনি বলেছেন যে জিহাদিদের ঠ্যাঙাতে পুলিশের হাঁটু কাঁপে, কিন্তু চাকরিচ্যুতদের ঠ্যাঙাতে তারা খুব দড়। তো ওদিকে পুলিশ বলছে তো মহা আপদ, আমরা যদি কিছু না করি তখন বলবে পুলিশ ছিল কোত্থেকে, আর আমরা যদি মৃদু লাঠি চার্জ করি তখনই বলবে পুলিশ মারলো কেন, তাহলে আমরা যাই কোথায়? তো এর ঠিক বেঠিক সত্য অসত্যের দিকে যাব না, কিন্তু কথাটা হচ্ছে যে প্রচণ্ড জল ঘোলা। তো এই ঘোলা জলে নানা রকম দাবি দেওয়া নানা দিক থেকে চলছে, কোনটা ঠিক কোনটা বেঠিক বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো এই ঘোলা জলে যদি বিষয়টাকে এই মুহূর্তে যতটা পারা যায় স্বচ্ছভাবে না দেখা যায়, তো বলা বাহুল্য যে যা পারবে সে তাই মাছি ধরবে। এবং আমাদের যা অভ্যাস, দুদিন বাদে পুরো ব্যাপারটা স্থিমিত হয়ে আসবে। আপনারা দেখেছেন যে নানা জিনিসই স্থিমিত হয়ে গেছে। কিছুদিন আগে ইভটিজিংয়ে মৃত্যু বলে একটা জিনিস শোনা যাচ্ছিল, সেটা আর নেই। সেটা কোথায় হাওয়া হয়ে গেল ঈশ্বরই জানেন। যাদবপুরের ঘটনা, অত বড় ঘটনা, গাড়ি চাপান দিয়ে নাকি মন্ত্রীর গাড়ি চলে গিয়েছিল। তো সেই বিক্ষোভকারী ছাত্র তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আবার বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এবং সেটা হাওয়া হয়ে গেছে। তো আবারও এগুলো নিয়ে আলোচনা এখন করছি না, কোনটা সত্য কোনটা মিথ্যা সে নিয়েও মাথা ব্যথা নেই এখন, ওর নিয়ে পরে অনুষ্ঠান করলে করব। কিন্তু কথাটা হচ্ছে যে এই জিনিসটাও আমাদের যা গতি প্রকৃতি, চিন্তা ভাবনা এবং মিডিয়া যেভাবে জিনিসগুলোকে সামনে আনে, তাতে এটাও কয়েকদিন বাদেই স্থিমিত হয়ে যাবে। তখন এই ঘোলা জলটুকুর স্মৃতি শুধু থাকবে, তরজাটুকু স্মৃতি শুধু থাকবে, বাকি সব কিছু বিস্মৃতি। ফলে জিনিসটা একবার স্বচ্ছভাবে দেখা দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং সেটা খুব একটা কঠিন এরকম কিছু না কিন্তু। তা পয়েন্টগুলো কি? 1 নম্বর হচ্ছে দুর্নীতি। এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রমাণিত। এবং যা পড়লাম যে সিবিআই নাকি অন্য আদালতে এ নিয়ে কয়েকটা চার্জশিটও দিয়েছে। তো এই মুহূর্তে যে দাবিটা করা উচিত এবং যেটা ক্রমাগত করে চলা উচিত, যে এই চার্জশিটগুলোকে প্রকাশ্যে আনা হোক এবং তাড়াতাড়ি বিচারটা শেষ করে যাদের শাস্তি পাওয়ার কথা আসলে তাদেরকে শাস্তি দেওয়া হোক। এবং একটা গুজব রটেছে যে অধুনা যারা বিরোধী দল তাদের কয়েকজন নেতার নামও এখানে জড়িয়ে আছে, ফলে এটাকে তাড়াতাড়ি এগোনো হচ্ছে না এবং ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা গুজবই, সত্য অসত্য আমাদের জানা নেই, কিন্তু জিনিসটা সত্য কিনা জানা দরকার। সেই কারণে চার্জশিটটা সামনে আনা দরকার, এই নিয়ে দাবি তোলা উচিত। যারা বিরোধী পক্ষে আছেন তাদের তো তোলা উচিতই, যারা সরকার পক্ষে আছেন তাদেরও তোলা উচিত, কারণ সত্যিটা জানার অধিকার তাদেরও আছে, প্রত্যেকের আছে, কেউ আলাদা নয়। 2 নম্বর জিনিসটা হচ্ছে যে দুর্নীতি যেটা হয়েছে তাতে অন্তত সরকারের একজন মন্ত্রী এবং প্রশাসনের কিছু মাথা অভিযুক্ত।
এবং সরকার যেহেতু দুর্নীতিটা মোটামুটিভাবে প্রমাণিত, এসএসসি মেনেও নিয়েছে, যদি নাটকীয় কিছু না হয় তাহলে দুর্নীতিটা প্রমাণিত, এবং সরকার এই দুর্নীতিটা বস্তুত একটা দীর্ঘ সময় ধরে বসে বসে দেখেছে। তো দায় সরকারের একেবারেই এড়ানোর কথা নয়, দায় সরকার এড়াতে পারে না। এবং অনেক দিন ধরেই আমি এবং আমরা বলছি, এই চ্যানেলেই দেখবেন আছে, যে পশ্চিমবঙ্গে সরকারের আসল সমস্যাটা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা নয়, আসল সমস্যাটা হচ্ছে শিক্ষা, এবং সেটা কেবলই এবং কেবলমাত্র দুর্নীতি তাও নয়, আসল সমস্যাটা হলো সম্পূর্ণ একটা দিশাহীনতা। এবং যে গতিতে একটা মাস্তুলহীন জাহাজের মতো পুরো ব্যবস্থাটা চলেছে, কিছুদিন বাদে সরকারি এবং সরকার পোষিত যে বোর্ডের শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু উঠে যাবার উপক্রম হবে। এবং উল্টো দিকে বীরদের যে স্কুল, আরএসএসের অনেক স্কুল আছে, এবং কেন্দ্রীয় বোর্ডের যে স্কুলগুলো, যারা কিন্তু মূলত ব্যবসায়ী, তারা কিন্তু ওঁত পেতে আছে পুরোটাকে বেসরকারিকরণ করে দেবে বলে। তো ফলে এইটা একটা ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে এগোতে চলেছে রাজ্য। এটা নিয়ে আন্দোলন, চাপ সব পক্ষে থাকা উচিত, বিরোধীদের থাকা উচিত বলছি আবার, এবং সরকার পক্ষের লোকেদেরও থাকা উচিত। তার কারণ হচ্ছে স্কুল কলেজগুলো সবার সরকারি, এটা শুধু বিরোধী বা সরকারি পক্ষের আলাদা করে কিছু ব্যাপার নয়। তো এইটা নিয়ে আন্দোলন, চাপ সর্বত্রই থাকা উচিত, কিন্তু সেটা হচ্ছে রাজনৈতিক স্তরে। তো বিচারের সঙ্গে এর আলাদা করে কোনো কিন্তু সম্পর্ক নেই। কাজেই প্রথম দাবিটা ছিল বিচার সম্পর্কিত, যে বিচারের ক্ষেত্রে ওই চার্জশিটগুলো প্রকাশ্যে আনার দাবি করা হোক সিবিআই এর কাছে, এবং চাপ তৈরি করা হোক যেন বিচারটা তাড়াতাড়ি শেষ হোক। চার্জশিটটা সামনে এলে এই চাপ তৈরি হবে, এবং মানুষেরই সেই চাপটা তৈরি করা উচিত যে তাড়াতাড়ি এটা শেষ হোক। এটাও রাজনৈতিক দাবি, কিন্তু এটা বিচারের সঙ্গে সম্পর্কিত। আর দ্বিতীয় হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে সামগ্রিক একটা নাড়াচাড়া, একটা বিপর্যয়, একটা দিশাহীনতা, একটা মাস্তুলহীন জাহাজের মতো শিক্ষা ব্যবস্থা একদিকে এগিয়ে চলেছে। তো সেটা নিয়ে নাড়াচাড়া করা, এটা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক স্তরে হওয়া প্রয়োজন, অন্যদিকে নয়। এটার সঙ্গে বিচারের কোনো সম্পর্ক নেই, গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। 3, সুপ্রিম কোর্টের রায় যেটা এসেছে সেটা সম্পূর্ণ বিচার সংক্রান্ত। সুপ্রিম কোর্টের রায় যেটা এসেছে সেটা দুর্ভাগ্যজনকভাবে অত্যন্ত ধোঁয়াটে। দুর্নীতির অংশটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা আগেই বললাম, কিন্তু বাকিটা, অর্থাৎ যে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে, সেখানে বিচারপতি লিখেইছেন রায় যে তিনি ন্যাচারাল জাস্টিসের পদ্ধতি, নীতি অনুসরণ করেননি। ফলে মোটামুটি একটা সার্টেনটি, মোটামুটি একটা নিশ্চয়তা, একদম সন্দেহের ঊর্ধ্বে উঠে কোনো নিশ্চয়তা নয়, মোটামুটি একটা নিশ্চয়তার উপর দাঁড়িয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পুরোটাই রয়ে গেছে ধোঁয়াটে। তো কীরকম ধোঁয়াটে না, রায় আছে যে এক ভেন্ডারের কাছ থেকে ওই ওএমআর শিট, যা নিয়ে এত বিতর্ক, তার মিরর ইমেজ পাওয়া গেছে সবকটারই। অন্য আরেক ভেন্ডারের কাছ থেকে কিছু কপি পাওয়া গেছে, সেটা মিরর ইমেজ কিনা লেখা নেই। তো এই দুটো নাকি মিলিয়েও দেখা হয়েছে, ফলে দুটো যে একই, এ নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই। তো তার উপর দাঁড়িয়েই যোগ্য অযোগ্য এসব নিরূপণ করেছে এসএসসি ওই তথ্যের উপর দাঁড়িয়ে, এবং আদালতও তার উপর দাঁড়িয়েই যোগ্যদের জন্য অমুক ব্যবস্থা এবং অযোগ্যদের জন্য অমুক ব্যবস্থা, এই সেগ্রিগেশন, এই তফাৎ করাটা করে ফেলেছে। কিন্তু মজা হচ্ছে যে পরক্ষণেই সম্পূর্ণ প্যানেলটা যখনই বাতিল করে দেওয়া হয়েছে, তখনই কিন্তু বলা হয়েছে যে এই ভাগাভাগিটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো এটা খুবই অদ্ভুত ব্যাপার। দুর্নীতির ক্ষেত্রে যদি ওটা নিশ্চিত করে বলা যায়, বাকি ক্ষেত্রে কেন যাবে না বোঝা খুব কঠিন। বলা হয়েছে যে এসএসসি সার্টিফাই করেনি, সেটা এসএসসির দিক থেকে ঠিকই আছে, কারণ তাদের তো ডেটা নয়, তারা ডেটাটা কী করে সার্টিফাই করবে, তারা ফলাফলটা সার্টিফাই করতে পারে। কিন্তু এসএসসি যদি সার্টিফাই না করার ফলে ডেটাটা নিশ্চিত করে বলা না যায় ঠিক কি ঠিক না, তাহলে যোগ্য অযোগ্য বিভাজনও সম্ভব নয়। তো যোগ্য অযোগ্য বিভাজনের ক্ষেত্রে ওই ডেটাটা নিশ্চিত, কিন্তু বাকিটার ক্ষেত্রে নিশ্চিত নয়। তারপরেও একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো, এটা কেন, এটা বোঝা ভারী মুশকিল, সহজ হিসেবে মিলবে না। কীরকম একটা মনে হয় যে দুর্নীতিটা প্রমাণ করতেই হবে, সেজন্য কিছু জিনিসকে সত্যি বলে ধরে নেওয়া হয়েছে, যথার্থ বলে একটা সময় ধরে নেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে যখন
অন্য জিনিস বিচার করার কথা, তখন ওটাকে ধরে নেওয়া হয়েছে যে ওটা ঠিক নয়। তো এরকম একটা ধোঁয়াটে ব্যাপার আছে। আমি যেটা বললাম সেটা সম্পূর্ণ আমার এই মুহূর্তের মনে হওয়া, সত্যি মিথ্যে কিনা বলতে পারবো না, কিন্তু ধোঁয়াশাটা যে আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো আসলে ব্যাপারটা যেটা হয়েছে সেটা রায় লেখা আছে যে নিশ্চয়তার কিছু প্রয়োজন নেই, সন্দেহের ঊর্ধ্বে উঠে সংশয়াতীতভাবে প্রমাণের কোনো প্রয়োজন নেই, তার কারণ এখানে ন্যাচারাল জাস্টিস প্রযোজ্য নয়। তো কীরকম একটা উদাহরণ দিলে বোঝা যাবে, ধরুন আপনি একটি বাচ্চা ছেলেকে বলেছেন যে হাতের লেখা করে আনতে। তো হাতের লেখা করে আনার পরে আপনার দেখে সন্দেহ হয়েছে যে এ বেটা অন্য কাউকে দিয়ে লিখিয়ে এনেছে। তখন আপনি তাকে বললেন যে এ তো সন্দেহ হচ্ছে, আরেকবার লেখতো বাবা। তো এইটা ন্যাচারাল জাস্টিস নয়, কারণ আপনি নিঃসংশয় নন, তারপরে ওকে আরেকবার লিখতে বলছেন। কিন্তু এক্ষেত্রে আপনি এটা করতেই পারেন, কারণ এইখানে ন্যাচারাল জাস্টিস প্রযোজ্য নয়। যদি প্রযোজ্য না হয়, সন্দেহের ভিত্তিতে আরেকবার লিখতে বললে সত্যি হয়েছে কি ছেলেটি লিখেছে না লেখেনি এটা প্রমাণিত হয়ে যাবে, এবং তাতে কারো কোনো ক্ষতিবৃদ্ধি হবে না। বড়জোর ছেলেটির পড়ার সময় থেকে 5 মিনিট সময় যাবে, এবং সেটা তার ক্লাসেরই অংশ, ফলে তাতে কারো কোনো ক্ষতিবৃদ্ধি হচ্ছে না। কিন্তু এখানে স্রেফ সন্দেহের বশে, সঠিক নিশ্চয়তা নিয়ে বলতে পারছি না, তাও এই একই যুক্তি অবলম্বন করে যেটা বলা হয়েছে, বুঝতে তো পারা যাচ্ছে না, অতএব 20,000 লোককে বলা হলো যে তোমরা আরেকবার পরীক্ষাটা দিয়েছো। ওই যেমন আগে বলা হচ্ছিল যে হাতের লেখাটা আরেকবার লিখতো বাবা, সেরকম তোমরা আরেকবার পরীক্ষাটা দিয়েছো তো বাবা। কিন্তু এটা যে 10 বছর পরে একজন শিক্ষক, তিনি একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করেছিলেন 10 বছর আগে বা 8 বছর আগে, 8 বছর পরে তিনি যে সেই অবস্থায় থাকেন না, এইটা এবং তিনি যে পাস করতে না পারলে সেটা তার অযোগ্যতার প্রমাণ নয়, এবং এটা যে বস্তুত তার উপর একটা শাস্তি, এবং তার জন্য যে ন্যাচারাল জাস্টিসের প্রয়োজন, নিঃসংশয় হওয়া প্রয়োজন, কারণ শাস্তি দিতে গেলে নিঃসংশয় হতে হয়, এইটা আদালতের রায়ে মেনে নেওয়া হয়নি। একটা বাচ্চা ছেলেকে যেমন বলা যায় আরেকবার হাতের লেখাটা লিখতো বাবা, সেরকম শিক্ষকদের বলা যায় না একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা আরেকবার দিয়ে আসতে, কারণ বিষয় দুটো সম্পূর্ণ আলাদা। যারা আমাকে এখন মাধ্যমিক দিতে বললে আমি মাধ্যমিক পাস করতে পারবো না, যারা 8 বছর আগে খুব ভালো রেজাল্ট করেছেন এমএসসিতে, তারাও আরেকবার দিতে বললে দিতে পারবেন কিনা সন্দেহ আছে। এবং তার উপরে প্রতিযোগিতামূলক পরীক্ষা আরেকবার দিতে বলা মানে প্রচুর নতুন মস্তিষ্ক এসে উপস্থিত হয়েছে, তারা খুব সম্ভবত আরও অনেক ভালো করবে, ফলে চান্স পাওয়ার আশা খুবই ক্ষীণ। ফলে যেহেতু এটা একটা শাস্তিমূলক ব্যবস্থা, কাজেই এখানে ন্যাচারাল জাস্টিস প্রযোজ্য হওয়ার কথা ছিল, যে আপনি এই সিদ্ধান্তটা তখনই নিতে পারেন যদি আপনি নিশ্চিত হন যে একটা কিছু জালিয়াতি হয়েছে, এ নিয়ে নিশ্চিত প্রমাণ আছে। কিন্তু বস্তুত সেটা করা হয়নি, এইখানেই হচ্ছে গোলমালটা। ফলে আদালত যে রায় দিয়েছে তাতে প্রশ্ন তোলার অবকাশ আছেই, এটা হলো 3 নম্বর জায়গা। এবং প্রশ্ন তোলা হবে কি করে? অবশ্যই আইনি পথে। এবং প্রশ্ন তুলতে হবে যে যত রকম যেহেতু এখানে ন্যাচারাল জাস্টিস প্রয়োগ করা হয়নি, প্রথম যুক্তি হচ্ছে এটা প্রয়োগ করার দরকার আছে, এবং তার জন্য যত রকমভাবে পুরো বিষয়টা যাচাই করা দরকার ছিল সেটা কি যাচাই করা হয়েছে? তো একই সঙ্গে মিরর ইমেজ যার কাছেই থাকুক, রায়ে পড়েছি মিরর ইমেজ কারো কাছে একটা আছে, পরিষ্কার নয় এজেন্সির কাছে আছে, মানে সিবিআই এর কাছে আছে না এসএসসির কাছে আছে না রাজ্য সরকারের কাছে আছে, যার কাছেই থাকুক সেটা প্রকাশ করে দেওয়ার জন্য একটা চাপ দেওয়া দরকার। কারণ প্রকাশ করলেই তাতে অনেকগুলো চাপ আসবে, তাতে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, এবং এর জন্য বস্তুত আদালতের অপেক্ষায় থাকার দরকার নেই, এই চাপটা ইতিমধ্যেই তৈরি করে ফেলা যায়। এবং আদালতে গিয়ে তারপরে সমস্ত পক্ষের উচিত একসঙ্গে লড়াই করা। একসঙ্গে সম্ভব না হলেও অন্তত একে অপরের উল্টো কথা যেন না বলেন, কেউ যেন না বলেন এই পক্ষের দিক থেকে গিয়ে যে সব কিছু বাতিল করে দেওয়া হোক, বরং এটাই বলা উচিত যে এটা পুনর্বিবেচনা করা হোক, এবং চাকরি ফেরানোর লড়াইটা একসঙ্গেই করা উচিত। খুব ভালো হয় যে সমস্ত আইনজীবীদের মধ্যে যদি একটা বোঝাপড়া থাকে, তা যদি নাও থাকে, ওই 26,000 বা 20,000 যাই বলুন চাকরিহারা শিক্ষকদের স্বার্থের দিকে তাকিয়ে প্রত্যেকের একে অপরের বিরুদ্ধে কথা বলা উচিত না, এবং বাগড়া দেওয়া তো উচিতই না।
তো এই দাবিটা কিন্তু খুব স্পষ্টভাবে তোলা উচিত। এক হচ্ছে মিরর ইমেজ প্রকাশ করে দেওয়া হোক, যা আছে প্রাইভেসির তো অলরেডি 14টা বেজে গেছে, তো ফলে এখন প্রকাশ করলে কোনো বাধা থাকার কথা নয়, স্বচ্ছতাও আসবে। এবং একই সঙ্গে দাবি করা উচিত যে রাজ্যের হয়ে যারা যাবেন, রাজ্যের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, তারা যেন মোটামুটি একটা কোঅর্ডিনেশন রাখেন। রাজনৈতিক লড়াইটা, যেটা আগের পয়েন্টে বললাম, সেটা রাজনীতির জায়গায় হতে বাধ্য, কিন্তু যেখানে এতগুলো চাকরির প্রশ্ন, সেখানে লড়াইটা কিন্তু একসঙ্গে হওয়া প্রয়োজন এবং সেই দাবিটা খুব সজোরে সমস্ত পক্ষের দিক থেকে তোলা উচিত। এবং 4 নম্বর সর্বশেষ পয়েন্ট, যেটা আরেকবার বলেছি, যে হিন্দু বীর এবং ব্যবসায়ীরা কিন্তু, ওই কেন্দ্রীয় বোর্ডের ব্যবসায়ীরা কিন্তু শকুনের মতো ওঁত পেতে বসে আছে। সমস্ত কার্যক্রম স্থির করার আগে এটা মাথায় রাখতে হবে, মাথায় রাখা প্রয়োজন। এটা সেই কারণেই দ্বিতীয়বার বলছি, কারণ সমস্ত জিনিসের ব্যাকগ্রাউন্ডে, পরিপ্রেক্ষিতে এই জিনিসটা কিন্তু আছেই, ভুলে গেলে চলবে না। তো এইটা হচ্ছে মোটামুটিভাবে এখনকার মতো আপডেট। বাকি যা ঘটে চলেছে সে তো সবাই খবরাখবর রাখছেন, তথ্য হিসেবে আর দেওয়ার কিছু নেই। তো রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা এর আগে একটা অনুষ্ঠান করেছিলাম, কিন্তু তাতে খুব বিশদ বলতে পারিনি, কারণ বিশদ তথ্য নেই। সেরকম তথ্য জোগাড় করার চেষ্টা করব। চাকরিহারারা যারা লড়েছেন সুপ্রিম কোর্টে, তাদের বক্তব্য যদি আনতে পারি সেই চেষ্টা করব। রাজ্য সরকারের দিক থেকে যদি কিছু প্রকাশ করা হয় আলাদা করে, যেটা মিডিয়ায় তেমন জোর পাচ্ছে না, আনার চেষ্টা করব। কিন্তু বস্তুত সবাই বুদ্ধিমান, সবাই জানেন যে পুরো ব্যাপারটা কীরকম, কাজেই খুব বিশদ ব্যাখ্যা করে চলার প্রয়োজন আছে বলে মনে হয় না। তো আজকের আপডেট মোটের উপরে এরকমই। খুব তাড়াতাড়ি আবার পরের বিষয়টা নিয়ে সামনে আসব। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুরুচণ্ডালীর পক্ষ থেকে সকলকে নমস্কার। পরের ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি সামনে আসবো।